আপনাদের মাঝে আবারও উপস্থিত হলাম আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজনের অনুষ্ঠানে। তো বন্ধুরা, আজকে যে গল্পটি বলতে যাচ্ছি, মন্দির থেকে গুপ্ত সম্পদ চুরি করে নেওয়ার যে প্রতিফলটা কি হয় তা এই গল্পে আপনাদের সামনে তুলে ধরতেছি। এই যে গল্পটা বলতে যাচ্ছি, এটা গল্পটা আমাদের নওগাঁ জেলার বলিহার বাবলাতলী ভোলানাথ মন্দিরের একটি গল্প। তো ঘটনাটা ছিল ঠিক এইরকম। আমাদের নওগাঁ রায়নগর থানার একজন লোক ছিল। সেই লোকটা ভোলানাথ মন্দিরের সামনে যায় এবং সেটা পরিদর্শন করার পর সে বুঝতে পারে যে আসলে এখানে অনেক কিছু আছে গুপ্তধন, যা কেউ তুলতে পারে না। তার হাতে যে কবিরাজগুলো ছিল, ঢাকা থেকে 3 জন আসবে। তো তখন সম্পূর্ণ ডিটেলস বলার পর তারা বলে যে আমরা এই কাজ করতে পারবো। তো বলতেছে যে হ্যাঁ বুঝেন, আপনারা পারবেন? তো বলতেছে হ্যাঁ পারবো। সেই অনুযায়ী তারা দিনখান ঠিক করার পর ঢাকা থেকে 3 জন আসে এবং রায়নগর থেকে 1 জন আসে। 4 জন মিলে চলে যায় সেই ভোলানাথের মন্দিরে। যাওয়ার পর সেখানে যখন রাস্তা মেন রোড থেকে যখন নিচে পা দিবে, তখন থেকে তারা মন্ত্র পাঠ করা শুরু করে এবং সে মন্ত্র পাঠ করতে করতে যখন সে ভোলানাথের মন্দিরের এরিয়ার যখন পা দিবে, তখন চারিদিক থেকে অটোমেটিকলি সম্পূর্ণ কিছু তারা বাঁধে ফেলে। মানে কি, তারা সম্পূর্ণ কিছু একদম বান মারে, তাদেরকে সম্পূর্ণভাবে আটকে রাখে যেন তারা কোনো কিছু করতে না পারে। তো এইরকম ভাবে তাদেরকে আটকানোর পর মন্দিরে যখন যাওয়ার পর তারা 3 জন মিলে বসে যজ্ঞ পাঠ করা যখন শুরু করে, ঠিক মাটিটা তখন অটোমেটিকলি ফাটে যায়। যাওয়ার পর সেখান থেকে কিছু গুপ্ত সম্পদ উত্তোলন করে এবং উত্তোলন করার পর একজন যে রায়নগর সে থাকে পাহারাদার, সে পাহারা দেয় চারিদিকে লোকজন আসতেছে কিংবা কেউ যাচ্ছে এই জিনিসগুলো জানানোর জন্য। তো যখন তাদের কাজ স্বয়ংসম্পূর্ণ হয়, মন্ত্র পাঠ করতে করতে যখন তাদের গুপ্তধনের কাজ সম্পূর্ণ যখন তুলে নেওয়ার পর তখন তারা ওখান থেকে চলে আসে, সেই রিজার্ভ গাড়ি করে আবার পুনরায় চলে আসে। আসার পর রায়নগর যে যার বাড়ি তার বাড়িতে নামায় দেওয়ার পর তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। রাত যখন গভীর হয়ে যায়, ঠিক যমুনা সেতু যখন তারা পার হয়ে চলে যায় টাঙ্গাইল, তখন ওখান থেকে তারা মন্ত্র পাঠ করে সে মন্দিরে যেগুলোকে বশ করে রাখছিল সম্পূর্ণ তাদেরকে ছেড়ে দেওয়ার পর তারাও মুক্ত হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের এই গল্পটা কে কোথা থেকে শুনতেছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা দেখতে চাই যে আমাদের গল্পটা কত দূর থেকে কত দর্শক দেখতেছে। ঠিক যখন বশ মুক্ত করে তারা তো তখন খুব প্রচণ্ড ক্ষিপ্ত অবস্থায় থাকে। সর্বপ্রথম যে লোকটার বাড়ি রায়নগর থানা, ওই লোকটাকে অ্যাটাক করে। একদম শুয়ে থাকতে ওই অবস্থায় রক্তবমি শুরু হয়। সুস্থ একটা মানুষ রক্তবমি করতে করতে সে ওখানে মৃত্যুবরণ করে। সে কোনো চান্স বা কোনো সময়ই পায়নি, তাকে কোনো প্রকারের সময়ই দেওয়া হয়নি। রক্ত বমি করতে করতে সে ওখানেই মৃত্যুবরণ করে। এবং এই যে 3টা ব্যক্তি তারা মাইক্রোতে চলে যাচ্ছিল, 3 জন ব্যক্তি যখন ঢাকাতে তারা পৌঁছে তাদের গন্তব্যস্থানে, ঠিক তখন গাড়ি ভাড়া দিয়ে তখন গাড়িটাকে ছেড়ে দেওয়ার পর একজন ব্যক্তি বলতেছে যে রাস্তার ওপারে একটু আমি যাব, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার দাঁড়ায় আছি, তাড়াতাড়ি আসো। এ কথা বলার পর আচানক কোথা থেকে একটা গাড়ি যেন ঠিক ওই লোকটা যখন রাস্তার মাঝামাঝি যখন যায়, ঠিক সেই সময় আচানক একটা গাড়ি আসে, তাকে এমন গতিতে একটা ধাক্কা মারে, প্রায় 20 থেকে 30 হাত দূরে সে ছটকে চলে যাওয়ার পর সেও ওখানে স্পটেই মৃত্যুবরণ করে। এই জিনিসটা তখন দেখে তারা, যে 2 পাশে দেখলাম যে গাড়ি নেয়, ফাঁকা রাস্তায় গাড়ি কোথার থেকে আসলো, আর সেই গাড়ি বাতাসে উধাও হয়ে গেল। ব্যাপার তখন তারা বুঝতে পারে যে এই জিনিসটা হয়তোবা তারই কাজ হচ্ছে। কেননা আমরা তো মনে করেছি যে তাকে বশ করার পর আমরা কাজ করেছি, তাকে বশ যখন মুক্ত করে দিছি, আমরা তো তার এরিয়াটা ক্রস করে চলে আসি, সে আমাদের কিছুই করতে পারবে না। তারা এই জিনিসটা মনে করেছিল, কিন্তু বিপরীতে উল্টা হয়ে গেল। ঠিক তখন ওই লোকটাকে তখন খুঁজতে কাছে দেখে তার পুরা মুখ চোখ একদম আউলায় গেছে, থ্যাতা হয়ে রক্ত বমি করতে করতে মারা গেছে। ওই জিনিসটা দেখে তাদের শরীরের মধ্যে একটা গা ঘিন শুরু হয়ে যায়। তখন ওই গা ঘাটা দেখতে ওই রক্তটা দেখতে তখন তারাও ওই অবস্থায় রক্ত বমি শুরু করে দেয়। এমনভাবে তারা রক্ত বমি করে, আশেপাশে 2-3 হাত জায়গালে মনে হয় যে কেউ ওকে চোর পিটিছে, চোরে যেরকম ভাবে পিটে ঠিক ওই রকম ভাবে মনে হয় কেউ পিটিছে। তো ওই রকম ভাবে 3-4 হাত জায়গালে রক্ত বমি করা, এইরকম অবস্থায় তখন তারা 2 জন
ওখানে স্পট ডেট হয়ে যায়। তো মোট ওখানে 3 জন ব্যক্তি একসঙ্গে মৃত্যুবরণ করে। ঠিক ওই দিন রাতের বেলায় যখন এরা মারা যায়, মারা যাওয়ার পর যে ভোলানাথ মন্দিরের যে পরিচালক ছিল, ব্যবস্থাপক পরিচালক যে মেন দায়িত্বে ছিল, তাকে তখন স্বপ্নে দেখানো হয় আগামীকালকে 1 মণ দুধ এবং আমার ভোগ এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো দিয়ে আগামীকালকে বেলা 12টার সময়, 12টা থেকে 12:30টার মধ্যে মন্দিরে ঢাক বাজায় পূজা দিবি। আর এই পূজা দেওয়ার কারণটা হচ্ছে এটাই যে আমার ওখান থেকে আমাকে না বলে, আমাকে বশ করে, আমাকে জিম্মি করে আমার গুপ্ত সম্পদ চুরি করেছে। এই যে দেখ, তোকে নমুনাটা দেখায় এদের কি হাল করেছি। সেই স্বপ্নে তাকে ওই হালটা দেখায়। দেখানোর পর তো সেই লোকটা আচানক চমকে ওঠে। ওঠার পর তখন সঙ্গে সঙ্গে মনে করেন যে তখন তার গা হাত পা কাঁপা শুরু হয়ে যায় যে আমি এটা কি স্বপ্ন দেখলাম। তো স্বপ্নটা কিন্তু সে একা দেখেনি, সে মেন দায়িত্ব ছিল, তাকে দেখানো হয়েছে এবং ওই মন্দিরের যে পুরোহিত ছিল তাকেও স্বপ্নে দেখানো হয়েছে। তো পরের দিন সকালবেলা ওই ঠাকুর যে মন্দিরে যে দায়িত্ব আছে তার বাড়িতে ওই লোক আবার আসতেছে ঠাকুরের বাড়ি। তো আসার পর মাঝামাঝি 2 জনের সঙ্গে দেখা করছে, ঘটনা করছে কালকে রাতে এই ঘটনা। তো করছে যে আমিও কালকে রাতে এই ঘটনাটা, এই স্বপ্নটা আমাকে দেখানো হয়েছে। তো এই কথাটা বলার জন্য আপনার কাছে যাচ্ছি। কয় তাহলে তো 2 জনাকে দেখাছে। তো তখন পূজা কমিটির যারা লোক থাকে তাদেরকে সবাইকে ডাকে, সবাই মিলে একত্রিত হয়ে ঠাকুর এবং সেই পরিচালক যে ব্যবস্থা যে দায়িত্ব ছিল সে মনে করেন যে একসঙ্গে তারা এই জিনিসটা উপস্থাপনা করে এবং তড়িঘড়ি করে বেলা 12টা বাজার আগে তারা সম্পূর্ণ আয়োজন করে। করার পর পূজাতে বসার আগে বলিছে ঢুলিকে যে ঢাক বাজাবে, তাকে বলে দিছে যখন ঢাক বাজাতে আমি ইশারা করব তখন ঢাক বাজানো শুরু করবি এবং যতক্ষণ না বলবো ততক্ষণ ঢাক বাজানো থামবে না, এবং যত ঝড় হোক তুফান হোক ঢাক যেন তোর কিছুতেই না থামে। যখন সে ঠাকুরটা তার পূজাতে বসবে তখন হালকা একটু চারিদিকে একটু বাতাসের একটা বাউরুলি যে জিনিসটা ওরে আমরা মোবাইলে ভিডিওতে বা বাস্তবে সত্যিকারে অনেকে দেখে থাকি, ছোট ছোট বাউরুলিগুলো কিন্তু অনেক সময় ওড়ে। ঠিক ওই রকমভাবে 3-4টা বাউরুলি আস্তে আস্তে করে ওঠা শুরু করলো। সে ঠাকুর যখন পূজার মাঝখানে যখন গেছে তখন ইশারা করে ঢুলিকে যে বাজা, তখন ওরা ঢোল বাজানো শুরু করে। আর যে জায়গার থেকে গুপ্ত সম্পদটা তারা উত্তোলন করে নিয়ে গেছে সেই জায়গাটাও তারা দেখলো। পুরা জায়গাটা একদম ড্যাবে গেছে, প্রায় আধা হাতের মতো ড্যাবে গেছে এবং মাটি ফাটা ফাটা হয়েছিল। ঢোল বাজাতে বাজাতে একটা পর্যায়ে ওই মন্দিরের এরিয়াটা প্রায় 1 বিঘার মতো জমি, ওই এরিয়াতে তখন মনে করেন যে এতটাই ঝড় তুফান শুরু হয়ে গেল, শুধুমাত্র ওই মন্দিরের এরিয়াটুকুতে এত পরিমাণে এত তুমুল বেগে ঝড় হচ্ছে যা বলে কল্পনা করে শেষ করা যাবে না। অথচ তার সাইডে আবাদ ফসলের জমি আছে, 50 বা 100 গজ দূরে রাস্তা আছে, এই জায়গাগুলো কোনো ঝড় তুফান নেই, শুধুমাত্র মন্দিরে ওখানে। তো এক পর্যায়ে যখন পূজা শেষ হয়ে যায়, ঢোল বাজানো থেমে যায়, তখন তারা দেখে সেই ডাবা জায়গাটা, যে জায়গাতে ডাবা ছিল, মাটি ফাটা ছিল, সেই জায়গাটা সাবেক পুনরায় এক লেভেল এক সমান হয়ে যায়। তখন তারা পূজা পাঠ শেষ করার পর দেখে যে এক সমান হয়ে গেছে। পূজা পর্ব শেষ করে ওখান থেকে তারা বের হয়ে চলে আসে। তো বন্ধুরা, এই মন্দিরটা এখনো এই অবস্থায় আছে এবং প্রত্যেকটা বছর মাঘ মাসের শেষের দিকে যে পূর্ণিমাটা হয় সেই পূর্ণিমাতে মেলা হয় এবং এই জায়গাটা খুবই একটা সিরিয়াস জায়গা। তো আমার এই গল্পটা যার কাছ থেকে শোনা ছিল, সে বাবলাতলি এক হিন্দু দাদার কাছ থেকে এই গল্পটা শোনা ছিল। বলছিলাম যে আমি এই গল্পটা আপনার উপস্থাপনা করব, তো বলে যে দাদা আমার নাম প্রকাশ করার দরকার নেই, যার কারণে আমি নামটা প্রকাশ করতে পারলাম না। তো বন্ধুরা, এই ছিল আমাদের গল্প। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর আপনাদের জীবনে যদি কারো কোনো ঘটনা এইরকম যদি জানা থাকে বা কারো জীবনে যদি এইরকম ঘটনা ঘটে যায়, সেটা আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন, অথবা আপনি নিজে রেকর্ড করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার গল্পটা আপনার মতো করে উপস্থাপনা করার জন্য। তো বন্ধুরা, এই ছিল গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।